মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য প্রশ্ন বিচিত্রা বই, যেটা রায় মার্টিনের, এরই মডেল সেটের উত্তর নিয়ে চলে এসেছি। যাদের বইটা রয়েছে তারা নিশ্চয়ই কমপ্লিট করে ফেলেছো, যাদের বইটা নেই তাদের জন্য নিশ্চয়ই এটা খুব হেল্পফুল হবে। তো একেবারে ফাইনাল টাচ হিসাবে এই বইয়ের মডেল সেট আজকে যেটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে 4 থেকে 6 পর্যন্ত তোমাদের যতগুলো মডেল সেটের প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু এখন তোমাদের বলে দেবো। তাহলে দেখে নাও, সময় নষ্ট একেবারেই নয়, চলো শুরু করে দিই। দেখো, এখানে যে মডেল সেটটার কথা বলেছি এর আগে তোমাদের 3 পর্যন্ত করে দিয়েছি। এখানে তোমাদের 4 নম্বর যে মডেল সেট রয়েছে সেটা একটু দেখে নাও। দেখো, এখানে যে প্রশ্নগুলো বলা হচ্ছে সেই প্রশ্নগুলো একটু ভালো করে বুঝতে হবে এবং উত্তরগুলো দেখে নিতে হবে। প্যানজিয়ার ভাঙনের পর্যায়ক্রমিক উপযুগগুলি হলো, সেটা হবে পার্মিয়ান, ট্রায়াসিক, জুরাসিক আর ক্রিটেসিয়াস। এরপরে 2 নম্বরে দেখো, ওয়েগনারের মহাদেশীয় সঞ্চরণ তত্ত্বের পিছনে মূল লক্ষ্য ছিল ভূতাত্ত্বীয় সাদৃশ্য ব্যাখ্যা। এরপরে 3 নম্বর বলা হচ্ছে, চুনাপাথর গঠিত গুহায় দ্রবীভূত চুন তির্যকভাবে বৃদ্ধি পেলে নিম্নলিখিত কোন ভূমিরূপ গঠিত হয়? অবশ্যই সেটা হবে হেলিকটাইট। এরপরে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে 4 নম্বর। এখানে একটা অনুচ্ছেদ দেওয়া হয়েছে, সেটা পড়তে হবে এবং পড়ে নিয়ে উত্তর করতে হবে। অবশ্যই সঠিক উত্তরটা যেটা আমরা বাছবো, সেখানে প্রথমে প্রশ্ন কি রয়েছে না, প্রশ্নে বলা হয়েছে যে হিমদ্রোণীতে সৃষ্ট হ্রদ যে নামে পরিচিত তা হলো, এটা দাগ দেওয়া হয়নি কিন্তু এটা তোমরা করে নেবে, প্যাটার্ন স্টার হ্রদ। এরপরে 5 নম্বরে দেখো, পুঞ্জিত ক্ষয়ের সহায়ক হিসাবে ক্রিয়াশীল প্রাকৃতিক শক্তি কোনটি? অবশ্যই সূর্যালোক। চলে যাচ্ছি পরের প্রশ্নে, অর্থাৎ 6 নম্বর প্রশ্ন। দেখে নাও 6 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে। এখানে বলছে যে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক নয়? যতগুলো বিবৃতি আছে তোমরা ভালো করে দেখে নাও, এর মধ্যে সঠিক নয় যেটা হবে সেটা হবে বাষ্পীভবনের পরিমাণ সমুদ্র অপেক্ষা স্থলভাগে অধিক। এরপরে 7 নম্বর প্রশ্ন, চিনুক বায়ু প্রবাহ যদি পর্বতের ঢাল বরাবর নেমে আসে তাহলে নিম্নলিখিত কোনটি ঘটবে? যা যা ঘটবে, যা যা বলা হয়েছে সেখানে আমরা দেখছি যে এ ও বি কোনোটাই কিন্তু সঠিক নয়, মানে এতে এবং বিতে যা বলা হয়েছে তা কোনোটাই সঠিক নয়। এরপরে দেখো 8 নম্বর বিবৃতি, এখানে বলা হচ্ছে দুটি ভিন্ন জাতীয় বায়ুপুঞ্জের সীমানা সীমান্ত নামে পরিচিত। অবশ্যই সঠিক কথা, কারণে বলা হচ্ছে উষ্ণতা ও আর্দ্রতার পার্থক্যের কারণে ঘনত্বের পার্থক্য হয়, এটাও সঠিক কথা এবং ব্যাখ্যাটাও সঠিক, তাই আমরা অপশান এ কে বেছে নিলাম। পরবর্তী 9 নম্বর প্রশ্ন দেখো, নিম্ন থেকে অধিক উচ্চতার ভিত্তিতে মেঘগুলিকে ক্রমানুসারে সাজাতে বলা হয়েছে। তো সেই অনুযায়ী সাজালে আমরা যেটা পাবো নিম্বোস্ট্র্যাটাস, অল্টোস্ট্র্যাটাস, সিরোস্ট্র্যাটাস আর সিরাস। এরপরে 10 নম্বর চলে যাচ্ছি। এখানে বলা হচ্ছে সমুদ্র জলের লবণতা নির্ণয়ের পদ্ধতি হলো, যে পদ্ধতিগুলো দেওয়া আছে সেটা কি? ট্রাইটেশন, ব্যাথমেট্রি আর পিকনোমিটারের সাহায্যে বৈদ্যুতিক পরিবাহিতা। তো এর মধ্যে আমরা জানি অবশ্যই ট্রাইটেশন পদ্ধতিটা সঠিক, বৈদ্যুতিক পরিবাহিতা এটাও সঠিক, কিন্তু বাকি যে দুটো আছে সে দুটো ভুল। এরপরে 11 নম্বরে দেখো, পিকনোক্লাইন স্তরের মধ্যে যেখানে লবণতার পরিবর্তন বেশি থাকে, তাহলে যেখানে লবণতার পরিবর্তন বেশি থাকে তাকে কি বলা হয়? থাকে হ্যালোক্লাইন স্তর। এরপরের প্রশ্ন দেখো, প্রদত্ত কোনটি সিলিকা সমৃদ্ধ সিন্ধুকর্দ? এটা অবশ্যই ডায়াটম ও রেডিওল্যারিয়ান সিন্ধুকর্দ। 13 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। 13 নম্বর প্রশ্নে বলছে সিলিকা জাতীয় সিন্ধুকর্দের সমুদ্রের গভীরতর অংশে সৃষ্টি হওয়ার কারণ। সেখানে যা যা অপশান দেওয়া রয়েছে তার মধ্যে সঠিক হবে প্রাণীদেহে সিলিকা জাতীয় পদার্থ খুব বেশি থাকায় জলে কম দ্রবীভূত হয়, ফলে ভাসতে ভাসতে গভীর সমুদ্রে চলে যায়। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 14 নম্বর প্রশ্ন। এখানে একটা ছবি দেওয়া রয়েছে, দেখে নাও। 1, 2, 3, 4 জন্য সঠিক বিকল্প বাছতে বলা হয়েছে। তো যে ছবিটা দেওয়া রয়েছে সেখানে আমরা দেখব 1 নম্বর মানে বৃক্ষ, 2 নম্বর পাখি, 3 নম্বর পাখির দেহে পরজীবী, 4 নম্বর হচ্ছে পরজীবীর দেহে ব্যাকটেরিয়া। তো এরপরে দেখো 15 নম্বরে আবার বিবৃতি দেওয়া রয়েছে, জীবভর শক্তির উৎস যেটি সংকটজনক সীমানার মধ্যে রয়েছে, যা পুনর্নবীকরণযোগ্য সম্পদ। এটা কিন্তু সঠিক কথা, কারণ হিসাবে বলছে একটি নির্দিষ্ট সময়সীমার পরে জীবভরের শক্তির পুনরায় ঘাটতি পূরণ করা যায়, এটাও সঠিক এবং সঠিক ব্যাখ্যা, সেটাই আমরা বেছেছি। পার্ট বিতে চলে যাচ্ছি পরের প্রশ্নে। জনঘনত্ব অনুযায়ী সঠিক ক্রম 2011 সালের জনগণনা অনুযায়ী যে সঠিক ক্রমটা আমরা পাবো সেটা হচ্ছে উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, অরুণাচল প্রদেশ। চলে যাচ্ছি পরের প্রশ্নে 17 নম্বরে। এখানে বলছে যে কোন সূত্রটা সত্য নয়, ঠিক নয়। এখানে অনেকগুলো সূত্র দেওয়া রয়েছে, দেখে নাও।
এর মধ্যে যেটা সঠিক নয় সেটা হচ্ছে প্রসূতি মৃত্যু হার সমান 1 বছরে প্রসূতি মৃত্যু সংখ্যা ডিভাইডেড 1 বছরে মোট প্রসূতি মায়ের সংখ্যা ইন্টু 1000, এটা কিন্তু সঠিক নয়। চলে যাচ্ছি পরেরটা 18 নম্বরে। এখানে একটা পিরামিড দেওয়া রয়েছে, জনসংখ্যা পিরামিডের কোন দেশ লক্ষ্য করা যায়? যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা অবশ্যই হবে জাপান। এরপরে 19 নম্বর, কোনো বিদেশি স্থায়ীভাবে বসবাসের জন্য অন্য কোনো দেশে চলে গেলে তাকে কি বলবে? অভিবাসন। এরপরে 20 নম্বরে স্থূল মৃত্যু হার বা সিডিআর এর সূত্র কি? সেটা সূত্র হচ্ছে কোনো নির্দিষ্ট বছরে মোট মৃত্যু সংখ্যা ডিভাইডেড ওই বছরের মধ্যবর্তী সময়ে মোট জনসংখ্যা ইন্টু 1000। চলে যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্ন অর্থাৎ যে প্রশ্নটা তোমাদেরকে এরপরে দেখিয়ে দেব সেটা হচ্ছে, দেখো এই হচ্ছে সেই প্রশ্ন। এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে বৃত্তাকার বসতিতে যখন পায়ে চলা পথ বরাবর কেন্দ্র থেকে বাইরে বিভিন্ন দিকে বিস্তৃত হয় তখন তাকে ড্যাশ আকৃতির বসতি বলে। এইটা অবশ্যই তারপরে দেওয়া আছে, আরও কিছুটা দেওয়া আছে, দেখে নিই। এবং এই পায়ে চলা পথ যখন বিভিন্ন দিকের থেকে এসে নদীর পাড়ে ফেরিঘাটের কাছে এসে মিলিত হয় তখন ড্যাশ আকৃতির বসতি গড়ে তোলে। তাহলে প্রথমেরটা হবে তারকাকৃতি, তারপরটা হবে অর্ধবৃত্তাকার। এরপরটা দেখো, সমগ্র পৃথিবী পৌর বসতিতে পরিপূর্ণ হলে তাকে বলে নেক্রোপলিস। এরপরেরটা বিবৃতি দেওয়া রয়েছে, 3-4টে বিবৃতি দেওয়া রয়েছে। এখানে বলা হচ্ছে একসঙ্গে লাগোয়া একগুচ্ছ শহরকে বলা হয় মহাপৌরপুঞ্জ। এটা কিন্তু না, ঠিক কথা নয়। 2 নম্বর বিবৃতিতে বলা হচ্ছে মহাপৌরপুঞ্জ কথাটির স্রষ্টা হলেন গডম্যান, হ্যাঁ ঠিক কথা। 3 নম্বর বিবৃতিতে বলছে এটি পৌর বসতি বিকাশের সর্বশেষ পর্যায়, এটাও ঠিক কথা। 4 নম্বরে বলছে কলকাতা শহর একটি মহাপৌরপুঞ্জের উদাহরণ, না এটা মিথ্যা। তাই আমরা অপশান ডিটাকে বেছে নেব সঠিক উত্তর হিসাবে। এরপরে 24 নম্বরে চলে যাচ্ছে, এখানে স্তম্ভ মেলানো দেওয়া হয়েছে। দেখো 24 নম্বরে যেটা মিলিয়ে আমরা পাবো রারবান, এটা আমরা যেটার সঙ্গে মেলাবো সেটা হচ্ছে গ্যালিপিন। এরপর আছে পৌরপুঞ্জ, সেটা হচ্ছে প্যাট্রিক গেডেস, তার কথা উল্লেখ করেছে, মানে পৌরপুঞ্জ কথাটা প্রথম বলেছিল। তারপর আছে ইওপলিস, এই ইওপলিস আমরা পাবো, এটার সঙ্গে আমরা যেটা মিল পাবো লুই মামফোর্ড। এরপর আছে শহরের আভ্যন্তরীণ গঠন বা সিবিডি, এটা হবে বার্জেস। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখো 25 নম্বর প্রশ্ন। এখানে বলছে আফ্রিকার জুলু উপজাতিরা যে বসতি গড়ে তোলে তার আকৃতি ড্যাশ ধরনের হয় এবং এই বসতির নাম ড্যাশ। তাহলে তারা গড়ে তোলে মূলত বৃত্তাকার বসতি এবং তার নাম হচ্ছে ক্র্যাল। চলে যাচ্ছি পার্ট সি। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতে যে রাজ্যে জনসংখ্যার বার্ষিক হার সবচেয়ে কম সেটা হচ্ছে নাগাল্যান্ড। 26 নম্বর প্রশ্ন হয়ে গেল। এরপরে 27 নম্বর প্রশ্নে চলে আসছি। আর্সেনিক দূষণের অপেক্ষা বেশি থাকে যে জলসেচ ব্যবস্থায় তা হচ্ছে নলকূপ। বিটুমিনাস কয়লার কার্বনের পরিমাণ 50 to 85%। এরপরে আণবিক শক্তি উৎপাদনের মৌলিক পদার্থগুলি কি কি? সেটা হচ্ছে ইউরেনিয়াম, থোরিয়াম আর হাইড্রোজেন। ভারতে প্রথম ভূতাপ শক্তি কেন্দ্র কোথায় গড়ে ওঠে? থাম্মামে। ভারতের সবচেয়ে বেশি শস্য প্রাগড়তার রাজ্য হলো পাঞ্জাব। মেক্সিকোতে গম উন্নয়ন কর্মসূচির কর্ণধার ড্যাশের উদ্যোগে উচ্চ ফলনশীল গম বীজ আবিষ্কারের মাধ্যমে পৃথিবীতে সবুজ বিপ্লবের সূচনা হয়, সেটা হচ্ছে নরম্যান বোরলগ। এরপরে বল, উইভিল ও রেটুন এই শব্দ দুটো যে ফসলের সঙ্গে যুক্ত সেটা হচ্ছে কার্পাস ও ইক্ষু। 34 নম্বর প্রশ্ন। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ 44 নম্বর জাতীয় সড়ক। আর 35 নম্বরে একটা কি দেওয়া হয়েছে? স্তম্ভ মেলানো, বলা হয়েছে কি? ব্রিক্স, এটা কি হবে? সাংহাই। তারপর আছে ওয়াপেক বা ওপেক, তো এটা হবে অবশ্যই যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে কুয়েত। তারপরে বিশ্ব বাণিজ্য সংস্থা বা ডব্লিউটিও, এটা হবে জেনিভা। আর ওপেক এটা হবে ভিয়েনা। তো এই হয়ে গেল আমাদের মডেল কোশ্চেন নাম্বার 4। এরপরে 5, মডেল কোশ্চেন 5। এখানে দেখো বলছে ওয়েগনার বর্ণিত প্যানজিয়ার দক্ষিণ অংশের নাম, এটা হবে গন্ডোয়ানা ল্যান্ড। 2 নম্বরে বলা হচ্ছে মহাদেশ সঞ্চরণের সপক্ষে ওয়েগনারের নিজস্ব একটি প্রমাণ হচ্ছে জিগসফিট। এরপরের 3 নম্বর প্রশ্ন। 3 নম্বরে বলা হচ্ছে প্রদত্ত দুটি চিত্রে একত্রে ভূমিক্ষয়ের কোন প্রক্রিয়াকে নির্দেশ করে? এটা হচ্ছে পুঞ্জিত ক্ষয়। ডিম ভর্তি ঝুড়ির ন্যায় গঠিত ভূমিরূপ, এটা হবে ড্রামলিন। অঙ্গার যোজন প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ, এটা হবে স্ট্যালাকটাইট। এরপরে যেটা আছে শীতকালে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তরে ধোঁয়ার ন্যায় ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র জলকণাকে কুয়াশা বলে। ড্যাশের প্রভাবে ভূপৃষ্ঠের অনেকটা উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলের স্বাভাবিক স্বচ্ছতা নষ্ট হয়ে যায়, অবশ্যই এটা হবে ধোঁয়াশা। এইরকমই গুরুত্বপূর্ণ যেটা পরের প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে ভারতের একটি বৃষ্টির ছায়া অঞ্চল শিলং মালভূমি।
পরের প্রশ্ন, প্রদত্ত কোন তথ্যটি সত্য? এটা হচ্ছে পরিচলন বৃষ্টি নিরক্ষীয় অঞ্চলে হয়, এটা সত্য। এরপরে উপকূলের সন্নিকটে সমুদ্র তলদেশের অগভীর অঞ্চলটি হচ্ছে মহীসোপান। এরপরে নিরক্ষীয় অঞ্চলের সমুদ্র জলের উপরিস্তরের গড় উষ্ণতা প্রায় 27 ডিগ্রি সেন্টিগ্রেড। পরের প্রশ্ন, ভুল জোড়া নির্বাচন করতে বলা হয়েছে, সেটা হচ্ছে অজৈব সামুদ্রিক অবক্ষেপে যেটা, সেটা নেরিটিক সঞ্চয় নয়, তাই এটা আমরা ভুল জোড়া হিসেবে বাছলাম। এরপরের প্রশ্ন, প্রোটিন রিচ ফুড ফর পুয়ার পিপল, এই উক্তিটি কোন বিশেষ সামুদ্রিক খাদ্য সম্পর্কের সঙ্গে নির্দেশ করে? সেটা হচ্ছে মাছ। এরপরে 14 নম্বর, বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম শব্দটি প্রথম ব্যবহার করেন, এটা হবে টার্নসলে। পরের 15 নম্বরে এখানে কি দেওয়া আছে, অ্যাজারসান রিজনিং রয়েছে। দেখো, প্রথমে অ্যাজারসানে বলা হচ্ছে খাদ্য জাল খাদ্য প্রবাহ নামেও পরিচিত, এটা সঠিক কথা। কারণে বলা হচ্ছে অনেকগুলি খাদ্য শৃঙ্খল বিভিন্ন প্রজাতির দ্বারা পরস্পরের সঙ্গে আন্তঃসম্পর্কযুক্ত, এটাও সঠিক কথা এবং সঠিক ব্যাখ্যা, তাই আমরা অপশানে এটাকে বেছে নেব। পার্ট বি চলে যাচ্ছি। 16 নম্বর প্রশ্ন, পূর্ব ও দক্ষিণ এশিয়ার দেশগুলি পৃথিবীর অতি নিবিড় জনঘনত্ব অঞ্চলের অন্তর্ভুক্ত, এটা বলা হচ্ছে বিবৃতিতে। আর কারণে বলা হচ্ছে এই অঞ্চলের গড় ঘনত্ব 10 জন পার বর্গ কিলোমিটার। তো এখান থেকে আমরা সঠিক উত্তর হিসাবে যেটা বাছবো, দুটোই সঠিক রয়েছে কিন্তু রিজনিংটা ঠিকঠাক হলো না, তাই আমরা সেটাকেই সঠিক উত্তর হিসাবে বেছে নেব। এরপরে 17 নম্বর প্রশ্ন, জনসংখ্যার ভিত্তিতে এশিয়া মহাদেশের 3টি দেশকে সঠিক ক্রম অনুযায়ী সাজাতে বলা হয়েছে। দেশগুলো হচ্ছে ইন্দোনেশিয়া, ভারত, চীন। তো আমরা সাজিয়ে যেটা পাবো সেটা হচ্ছে ভারত, চীন আর ইন্দোনেশিয়া। এরপরে 18 নম্বরে কোন লেখচিত্রের সাহায্যে বয়স অনুসারে নারী পুরুষের জন্ম মৃত্যুর হার ও গঠন বিন্যাস প্রকাশ করা হয়, সেটা হচ্ছে বয়সলিঙ্গ পিরামিড। 19 নম্বর, স্থায়ী বা অস্থায়ীভাবে মানুষের স্থানান্তর বা গমনকেই এক কথায় ড্যাশ বলা হয়, এটা হবে পরিব্রাজন। এরপরে স্বল্পোন্নত দেশগুলি থেকে বুদ্ধিজীবী মানুষদের উন্নত দেশে চলে যাওয়ার ফলে উন্নত দেশের পক্ষে যা হয় সেটা হবে ব্রেন গেন, যেখান থেকে চলে যায় সেটা হবে ব্রেন ড্রেন, আর যারা সেই ব্রেনটা পাচ্ছে তাদের বেলায় হবে ব্রেন গেন। এরপরে জলবিন্দু বসতি নিম্নলিখিত কোনটির সঙ্গে সম্পর্কিত? এটা হচ্ছে গোষ্ঠীবদ্ধ জনবসতি। 3 দিক থেকে আসা রাস্তা পরস্পর স্থূলকোণে যুক্ত হলে রাস্তার ধারে কি আকৃতির গ্রামীণ বসতি গড়ে উঠবে? সেটা হচ্ছে ওয়াই আকৃতির। এরপরের প্রশ্ন, অন্ধ্রপ্রদেশ রাজ্যে উপকূল বরাবর ড্যাশকে কেন্দ্র করে রৈখিক জনবসতি গড়ে ওঠে, এটা হচ্ছে মৎস্য আহরণ। ভারতের একটি প্রশাসনিক শহর দিল্লি। ভারতবর্ষে পৌর বসতির একটি সমস্যা বস্তি। এরপরে চলে যাচ্ছি পার্ট সি এর প্রশ্নে। এখানে বলা হচ্ছে 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের জনঘনত্ব ছিল, এটা হবে 382 জন পার বর্গ কিলোমিটার। এরপরে বলা হচ্ছে স্তম্ভ মেলানো, আচ্ছা সেচ খাল, এটা আমরা পাবো যেটা সেটা হচ্ছে 26%। কূপ ও নলকূপ এটা আমরা পাবো 63%, আর জলাশয় এটা সব থেকে কম 3%। এরপরে 28 নম্বরেও আবার একটা দেওয়া হয়েছে স্তম্ভ মেলানো, দেখে নাও। প্রথমে বলা হচ্ছে ম্যাঙ্গানিজ, এটা অবশ্যই হবে পাইরোলুসাইট। তারপরে আছে তামা, এটা হবে কিউপ্রাইট, আর অভ্র মাস্কোভাইট। এরপরে 29 নম্বর প্রশ্ন দেখে নাও। এখানে যে প্রশ্নটা বলা হচ্ছে সেটা বলছে যে কোন সংস্থা ভারতের স্বাভাবিক গ্যাস উত্তোলন, পরিবহন ও বিপণন সংক্রান্ত কাজ পরিচালনা করে? সেটা হচ্ছে গেল, GAIL। সমুদ্র জলের উষ্ণতা তারতম্য নির্ভর শক্তি সম্পদ হচ্ছে ওটেক। নিচের চিত্র কোন কৃষি পদ্ধতিকে নির্দেশ করে? সেখানে যে ছবিটা দেওয়া রয়েছে দেখো, সেখানে চক্রাকারে একটার পরে আরেকটা, একটার পরে আরেকটা, সুতরাং সেটাকে আমরা বলবো শস্যাবর্তন। পরের প্রশ্ন, ভারতের শেষ বিপ্লবের জনক হলেন অবশ্যই ভার্গিস কুরিয়েন। ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ, এই প্রশ্নটা কিন্তু বারবার বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে, ভালো করে দেখে রাখো, NH44। এরপরে 34 নম্বর, মোট চা উৎপাদনের ভিত্তিতে ভারতের নিম্নলিখিত রাজ্যগুলিকে প্রথম থেকে চতুর্থ স্থানাধিকারী পর্যন্ত সাজাও। রাজ্যগুলো দেওয়া হয়েছে কেরালা, অসম, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ। এগুলোকে সাজালে আমরা যেটা পাবো তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, আসাম, সরি এটা হবে না, তো সাজিয়ে আমরা যেটা পাবো আসাম, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু আর কেরালা। এরপর 35 নম্বর প্রশ্নের জন্য একটা ছোট্ট অনুচ্ছেদ দেওয়া হয়েছে, সেটা পড়ে নিতে হবে। তো প্রশ্নে বলা হচ্ছে গ্যাটের দেশগুলি যে এক সংস্থা গড়ে তোলে তার নাম অবশ্যই WTO বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এই হয়ে গেল আমাদের 5 নম্বর মডেল সেট। এরপরে আসছি 6 নম্বর মডেল সেট নিয়ে। 6 নম্বর মডেল সেটে যেটা বলা হচ্ছে দেখো, প্রথমেই কি বলা হয়েছে, প্যাঞ্জিয়ার ভাঙন শুরু হয়, এটা হবে মেসোজোয়িক যুগ। কোন দেশটিকে দ্য ল্যান্ড অফ ফ্লাড বলা হয়ে থাকে? এটা হবে নরওয়ে। রসে মোতানের ড্যাশ অংশ মসৃণ হয়, এটা হবে প্রতিবাদ। এরপরে একটা স্তম্ভ মেলানো দেওয়া হচ্ছে বাস্কেট অফ এক্ট্রোপোগ্রাফি, এটা ড্রামলিন, তোমরা সবাই জানো। এরপরে আছে ভ্যালি ট্রেন, এটা হচ্ছে বহির্বিধৌত সমভূমি নদী দ্বারা বিচ্ছিন্ন। এরপরে আগামুখ, এটা হবে প্রস্তরখণ্ড সঞ্চিত ভূমিরূপ। আর নীলকণ্ঠ, এটা হবে পিরামিড চূড়া।
এরপর একটি হাইড্রোগ্রাফ হলো ড্যাশের একটি গ্রাফিক্যাল উপস্থাপনা, বৃষ্টিপাতের তীব্রতা ও সময়ের গ্রাফিক্যাল উপস্থাপনা। 6 নম্বরে সত্য মিথ্যা নিরূপণ করতে বলেছে। 4টে তোমাকে এখানে, 4টে নয় 3টে এখানে তথ্য দিয়ে দিয়েছে। তো প্রথমে বলছে শিশির তুহিন কুয়াশা অধক্ষেপণ নয়, না এটা সত্যি নয়, তাহলে এটা সঠিক কথা বলেছে। অধক্ষেপণের সিংহভাগ দখল করে আছে বৃষ্টিপাত, অবশ্যই ঠিক। মেঘের পরিমাণকে OCTA এককে পরিমাপ করা হয়, এটাও ঠিক, সুতরাং অপশান সি সঠিক উত্তর। চলে যাচ্ছি পরেরটা। সিউড হলো, এটা হচ্ছে সামুদ্রিক শ্যাওলা ও উদ্ভিদ। 8 নম্বরে একটা স্তম্ভ মেলানো দেওয়া রয়েছে। চুনময় প্রাণীজ অবশেষ, এটা হবে সমুদ্র শৈবাল। তারপরে চুনময় উদ্ভিজ্জ অবশেষ, এটা হবে সমুদ্র শৈবাল। তারপরেরটা যেটা আছে না, চুনময় প্রাণীজ অবশেষ, এটা হবে শামুক। চুনময় উদ্ভিজ্জ অবশেষ, এটা হবে সমুদ্র শৈবাল। সিলিকাময় প্রাণীজ অবশেষ, এটা হবে রেডিওল্যারিয়ান। আর সিলিকাময় উদ্ভিজ্জ অবশেষ, এটা হবে ডায়াটম। এরপরে 9 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। 9 নম্বর প্রশ্নে দেখো বলা হয়েছে সমুদ্রের গড় লবণতার পরিমাণ কত %, সেটা হচ্ছে 34%। আর তারপরে OTEC এর পুরো কথা তোমরা নিশ্চয়ই জানো, ওশান থার্মাল এনার্জি কনভার্সান। এরপরে বাস্তুতন্ত্র কী ধরনের প্রণালী, এটা হচ্ছে উন্মুক্ত প্রণালী। কোনো একটি অঞ্চলের জীবকুল প্রাকৃতিক পরিবেশের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে যে একক গড়ে তোলে তাকে বাস্তুতন্ত্রে কী বলে, বাস্তুতন্ত্র বলে। এই উক্তিটা কার, না EP ওডাম। পরের প্রশ্ন, একটা চিত্র দেওয়া রয়েছে ভেন চিত্র, সেটা অনুযায়ী তোমাকে সঠিক উত্তরটা এখান থেকে বেছে নিতে হবে। তো ভেন চিত্র দেখে কি কি করতে বলেছে, না প্রাকৃতিক বাস্তুতন্ত্র, স্থলজ বাস্তুতন্ত্র, জলজ বাস্তুতন্ত্র, বনভূমির বাস্তুতন্ত্র ও তৃণভূমির বাস্তুতন্ত্রের মধ্যে সম্পর্ক দেখাতে বলা হয়েছে। তো এখানে সঠিক যেটা হবে যে ভেন চিত্রটা, সেটা হচ্ছে অপশান বি সঠিক। এরপরে দেখো সত্য মিথ্যা নিরূপণ করতে বলেছে। প্রথম যে তথ্য দেওয়া হয়েছে, খাদ্য শৃঙ্খলে প্রজাতির বৈচিত্র্য ও জীব সংখ্যা কম, ঠিক কথা। খাদ্য শৃঙ্খলে শক্তি প্রবাহ বহুমুখী, না একেবারেই নয়, একমুখী। একটি খাদ্য শৃঙ্খল একটি খাদ্যজালের অংশ মাত্র, অবশ্যই ঠিক। তাহলে আমরা অপশান এটাকে বেছে নেব। এরপর 15 নম্বরে প্রদত্ত বিকল্পগুলি থেকে সঠিক ক্রমটি নির্বাচন করো। মৃতজীবী, তৃণভোজী, মাংসাশী, সর্বভুক, এটাকে সঠিক ক্রমে সাজালে আমরা প্রথমে পাবো তৃণভোজী, তারপরে পাবো মাংসাশী, তারপরে পাবো সর্বভুক, তারপরে মৃতজীবী। এরপরে পার্ট বি এ 16 নম্বরের প্রশ্ন। এখানে বলা হচ্ছে জনঘনত্ব নির্ণয়ের সূত্র, এটা অবশ্যই জনসংখ্যা ডিভাইডেড স্থানের আয়তন। এরপরে বিবৃতি দেওয়া রয়েছে, দেখো বিবৃতিতে বলছে পৃথিবীতে জনসংখ্যা সব দেশে সব অঞ্চলে সমানভাবে বিন্যস্ত নয়, এটা ঠিক কথা। কারণে বলা হচ্ছে ভূপ্রকৃতি, জলবায়ু প্রভৃতি প্রাকৃতিক পরিবেশ জনবন্টনে প্রভাব বিস্তার করে, এটাও ঠিক কথা। সুতরাং অপশান এ আমরা বেছে নিলাম সঠিক উত্তর হিসাবে। এরপর একটা অনুচ্ছেদ দেওয়া রয়েছে, এই অনুচ্ছেদ অনুযায়ী পরবর্তী প্রশ্নগুলো করতে হবে। তো 18 নম্বরে সেই অনুচ্ছেদ থেকে যে প্রশ্ন করছে, বলছে অপরিশোধিত জন্মহার বা CBR অনুসারে যতজন মানুষ পিছু সদ্যজাত জীবিত শিশুর সংখ্যা নির্দেশ করা হয় তা হলো, সেটা হচ্ছে 1000 জন। এবার 19 নম্বরে জনসংখ্যা বৃদ্ধি নির্ণয়ের ক্ষেত্রে জনপ্রিয় গ্রন্থটি হচ্ছে মানে জনপ্রিয় পন্থা, গ্রন্থ নয়, জনপ্রিয় পন্থা হচ্ছে CBR। এরপরে 20 নম্বরে অপরিশোধিত মৃত্যু হার অর্থাৎ CDR অনুসারে যে সময়ের সাপেক্ষে মৃত মানুষের সংখ্যা নির্দেশ করা হয় তা হচ্ছে 1 বছর। কোনো রাস্তা ও তার বিপরীত দিক থেকে আসা অন্য রাস্তা যদি সমকোণে মেশে তবে সেখানে কোন আকৃতির বসতি গড়ে উঠবে, সেখানে দুরকম গড়ে উঠতে পারে, এলও গড়ে উঠতে পারে, টিও গড়ে উঠতে পারে। এরপরে শহুরে বসতি জার্মানিতে কি নামে পরিচিত, স্টেট নামে পরিচিত। 23 নম্বর প্রশ্ন, এখানে সত্য মিথ্যা নিরূপণ করতে বলা হয়েছে। প্রথমে বলছে জনসংখ্যা সাধারণত 5000 জনের কম, আদমশুমারি অনুযায়ী গ্রামীণ জনবসতির সংজ্ঞায় যেটা বলা যেতে পারে সেই রকম তথ্য দেওয়া হয়েছে এখানে 3টে। জনসংখ্যা সাধারণত 5000 জনের কম, অবশ্যই ঠিক কথা। মোট জনসংখ্যা 75% মহিলা কর্মী কৃষি ও সংশ্লিষ্ট কাজে নিযুক্ত থাকে না, এটা পুরুষ হওয়ার কথা। আর 3 নম্বরে বলছে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিমিতে 400 জনের কম, এটা ঠিক কথা। এরপরে বাম আর ডান মেলাতে বলা হয়েছে। 24 নম্বরে দেখো আমরা স্তম্ভটা মিলিয়ে নিই। প্রথমেই বলা হচ্ছে ধর্মীয় শহর, এটা অবশ্যই হরিদ্বার। সাংস্কৃতিক শহর, এটা হবে কেমব্রিজ। প্রতিরক্ষা শহর, এটা হবে পাঁচমারি। আর পর্যটন শহর কুলু। এরপরে চলে যাচ্ছি 25 নম্বরে, নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যটি পৌর সমাজের বৈশিষ্ট্য নয়। যে বৈশিষ্ট্যগুলো দেওয়া রয়েছে তার মধ্যে যেটা বৈশিষ্ট্য নয় সেটা হবে মুখোমুখি সম্পর্ক, মুখোমুখি সম্পর্ক। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখো
এখানে বলছে পার্ট সিতে 26 নম্বর, ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে বেশি? অবশ্যই উত্তরপ্রদেশ। পরের প্রশ্ন, ভারতের প্রধান সেচ পদ্ধতিটা হচ্ছে নলকূপ সেচ। এর পরের প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে 28 নম্বর প্রশ্ন। 28 নম্বর প্রশ্নে বলছে জল সংরক্ষণ করা উচিত কেন? অবশ্যই দেখো, জলের চাহিদা বাড়ানোর জন্য। সেখানে জল দূষণ বৃদ্ধি হচ্ছে, মানে জল সংরক্ষণ করতে হবে কেন, তার জন্য যা যা অপশানগুলো দেওয়া আছে সবগুলোই কিন্তু সঠিক। আচ্ছা, এরপরে দেখো বিবৃতি বলা হচ্ছে অধিকাংশ অচিরাচরিত শক্তি হলো প্রবহমান সম্পদ, এটা সঠিক। কারণে বলছে এই শক্তি বহুবার ব্যবহার করলেও শেষ হওয়ার কোনো ভয় নেই, এটাও সঠিক এবং সঠিক ব্যাখ্যা। 30 নম্বর, চিরাচরিত শক্তি অথচ দূষণহীন শক্তির একটা উদাহরণ হচ্ছে জলবিদ্যুৎ। এরপরে অপারেশন ফ্লাড কর্মসূচি কিসের সঙ্গে সম্পর্কযুক্ত? প্রত্যেকে জানো শ্বেত বিপ্লব, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এরপরে কোন পরিবহন মাধ্যম মধ্যম দূরত্বে প্রচুর পণ্য পরিবহনের জন্য সবচেয়ে উপযোগী? এটা হচ্ছে রেলপথ। 33 নম্বরে চিহ্নিত জায়গা রয়েছে ABCD, সেগুলো কোনটা হবে সেটাই জানতে চাওয়া হয়েছে। দেখো, এ চিহ্নিত যে জায়গাটা এটা হচ্ছে উত্তরপ্রদেশ, মানে আখ। এরপরে বি চিহ্নিত করা হয়েছে এই যে জায়গাটা, এটা হচ্ছে কি কার্পাসের জন্য। আর সি চিহ্নিত করা হয়েছে এটা এই জায়গাটায় আসামের চা, না এটা হচ্ছে পাট, আর তারপরে তোমার এখানে চা চিহ্নিত করা হয়েছে। সুতরাং এ আখ, বি কার্পাস, সি পাট আর ডি চা। এরপরে 34 নম্বরে বলছে ড্যাশ হলো গণমাধ্যমের ঐতিহ্যগত পন্থা, এটা অবশ্যই হবে নিউজ পেপার। এরপরে WTO সংগঠন হিসেবে কবে চালু হয়? সেটা হচ্ছে 1 জানুয়ারি 1995।